আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে হচ্ছে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয়, আপনি ২০২৪ সালে এসে সোনালী ব্যাংক পিএলসিতে আপনি যদি ১,০০,০০০ টাকা জমা রাখেন, সেই ক্ষেত্রে কত টাকা আপনি প্রফিট পাবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে ভিডিওতে জানতে পারবেন। জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আপনাকে সাথে থাকতে হবে এবং প্রত্যেকটি বিষয় আশা করি বোঝার চেষ্টা করবেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিনিয়ত আমাদের যে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আছে আমরা কিন্তু প্রতিনিয়ত আপলোড করে থাকি। এর পাশাপাশি আপনাদের যদি একান্ত প্রয়োজনীয় কোনো ব্যক্তিগত সাজেশন থাকে বা ভিডিও তৈরির ব্যাপারে আপনারা যদি সাজেশন দিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে কোনো ব্যাংকের বিষয়ে ভিডিও তৈরি করার জন্য বলতে পারবেন। ওকে, চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল আলোচনায়। প্রথমত আমরা দেখব যে সোনালী ব্যাংক পিএলসিতে আপনি যদি অ্যাকাউন্ট করেন বা এফডিআর করেন, সেক্ষেত্রে তারা আমাদেরকে কত পার্সেন্ট করে প্রফিট দিচ্ছে। সেই জন্য আমরা চলে যাচ্ছি সোনালী ব্যাংক পিএলসিতে। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা তাদের ওয়েবসাইটে চলে আসছি। সোনালী ব্যাংক পিএলসির যে ওয়েবসাইটটি আছে, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে ইন্টারেস্ট রেটস নামে একটি অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে তাদের এইরকম একটি চার্ট চলে আসছে। এখানে যদি আমরা দেখি যে সোনালী ব্যাংক পিএলসি সর্বশেষ যে আপডেটটি করেছে সেটা হচ্ছে গত বছর 10 নভেম্বর 2024। এর পরবর্তী সময় কিন্তু তারা নতুন করে আবারও কিন্তু আপডেট করেছে, যেটা আমরা 25 সাল এসে দেখেছি। তো 25 সালের সর্বশেষ যে আপডেট আছে এখনও পর্যন্ত তারা নতুন করে 26 সালের জন্য আপডেট করে নাই। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আমাদের পুনরায় বা বিগত সময় যে রেট আছে সেই রেটটি হিসেব করে আমাদেরকে বের করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে রেটগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্থায়ী মেয়াদি আমানত এফডিআর সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন 3 মাস থেকে 6 মাসের জন্য তারা 8.25% করে প্রফিট দিচ্ছে, এবং 6 মাসের জন্য তারা দিচ্ছে 8.50%, এবং 1 বছরের জন্য তারা দিচ্ছে 8.75%। এখানে আরেকটি বিষয় খেয়াল করে দেখেন যে এখানে বিদ্যমান যে সুদহার ছিল, মানে বিগত সময় যেটা ছিল সেটা কিন্তু বাম পাশে দেখানো হয়েছে, এবং নতুন করে যারা কিন্তু যেটা তারা কিন্তু আপডেট করেছে সেটা কিন্তু এখানে পুনর্নির্ধারিত সুদহার কিন্তু বলা হয়েছে। এবার হচ্ছে এখান থেকে যে প্রফিট রেটগুলো পেয়েছি এগুলো কালেকশন করে হচ্ছে যে আমরা নতুন একটা শিটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন যে এখান থেকে আপনারা কিভাবে প্রফিটগুলো পাবেন বা প্রফিটগুলো আপনারা এখান থেকে পাবেন। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি শিটের মাধ্যমে কিন্তু রেডি করেছি, যে এখানে সম্ভাব্য রেট বিস্তারিত জানতে অবশ্যই শাখায় যোগাযোগ করুন। এই বিষয়টি লেখার কারণ হচ্ছে এখানে যে আমরা প্রতিনিয়ত যে রেটগুলো এখানে দেখতে পাই, ব্যাংকগুলো কিন্তু যে কোনো সময় চাইলে কিন্তু তাদের যে রেট আছে সেই রেটগুলো কিন্তু তারা পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে এখানে আমরা সম্ভাব্য রেট হিসাব ধরেছি, এবং আপনার যদি এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানতে হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে নিকটস্থ কোনো শাখায় যেতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে হচ্ছে যে আমরা টাকার অ্যামাউন্টটি রেখেছি, আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1,00,000 টাকা, আমরা 1,00,000 টাকা জমা রাখতে চাই। এর পাশাপাশি নিচে দেখতে পাচ্ছি উৎসের কর 10% অথবা 10% এবং 15% দেওয়া আছে। এটার মানে হচ্ছে যে আমাদের যে প্রফিট বের হবে, মানে হচ্ছে 1,00,000 টাকার উপরে যে প্রফিটটি বের হবে এটার উপরে কিন্তু সরকার আমাদের উৎসে কর বাবদ 15% অথবা 10% কাটবে। এখন কথা হচ্ছে এখানে যে 10% বা 15% কাটা যাবে, এটার জন্য বিশেষ করে কারণটা কি, এখানে যে উৎসে করটা আছে এটা হচ্ছে যে মূলত হচ্ছে আয়করের সাথে আপনি যে বছরে যে পরিমাণ টাকা আয় করেন সেই আয়ের উপরে যে আপনি কর রিটার্ন দেন বা হচ্ছে কর সাবমিট করেন সেটার উপর নির্ভর করবে। যদি আপনি কোনো প্রকার কর না দিয়ে থাকেন বা রিটার্ন না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য 15% কাটা যাবে, আর যারা দিয়ে থাকেন বা রিটার্ন স্লিপ জমা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 10% কাটা যাবে। এবং মেয়াদ শেষে এখানে আমরা লাভের হিসাবটি দেখিয়েছি কত টাকা পাচ্ছেন। তো এবার আলোচনা করি, আপনি যদি 3 মাসের জন্য সোনালী ব্যাংকে টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি 1,754 টাকা পাচ্ছেন। মূল প্রফিট হচ্ছে যে 2,063 টাকা, এখান থেকে আপনার কাটা যাবে 309 টাকা। আমরা কিন্তু এটা 15% হিসেবে ধরেছি, কারণ বেসিক্যালি হচ্ছে যে আমরা দেখি যে বেশিরভাগ সংখ্যক মানুষের কাছে হচ্ছে টিন সার্টিফিকেট নেই বা হচ্ছে দেয় না। এর পাশাপাশি হচ্ছে 6 মাসের জন্য আপনি যদি 6 মাসের জন্য সোনালী ব্যাংক পিএলসিতে টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে হচ্ছে 4,250 টাকা পাচ্ছেন, এবং এখান থেকে উৎসে কর দেখতে পাচ্ছি যে 638 টাকা কাটা যাচ্ছে, এবং মেয়াদ শেষ মানে 6 মাস পর কিন্তু আপনি 3,613 টাকা উত্তোলন করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনি যদি 12 মাস মানে 1 বছরের জন্য সোনালী ব্যাংক পিএলসিতে টাকা জমা রাখেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 7,438 টাকা। এখানে মূল প্রফিট ছিল হচ্ছে যে 8,750 টাকা, কিন্তু এখান থেকে যে 15% উৎসে কর কাটা গেছে সেটা হচ্ছে যে 1,313 টাকা। আপনার দেখছি যে আমরা 7,438 টাকা কিন্তু আমরা পাচ্ছি।
নিচে আমরা একটা নোটস দিয়েছি, সেটা হচ্ছে যে এখানে লিখেছি যে মুনাফার রেট পরিবর্তন হলে, যদি আপনার মুনাফার রেটগুলো পরিবর্তন হয়, উপরে যে রেটগুলো দেওয়া আছে এই রেটগুলো যদি কোনো কারণে পরিবর্তন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এখানে যে রেটগুলো আছে, এখানে যে রেটগুলো দেওয়া আছে সেইগুলো কিন্তু আমরা পরবর্তীতে যদি কোনো কারণে পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু বর্তমানে আমাদের যে রেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রেটের সাথে কোনোভাবেই মিলবে না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই নিকটস্থ কোনো শাখায় গিয়ে অবশ্যই হচ্ছে এই বিষয়ে জেনে নেবেন, তাহলে নতুন আপডেটের বিষয়ে আপনারা জানতে পারবেন। এবার হচ্ছে যে এই অ্যাকাউন্টটি করতে হচ্ছে যে আপনারা সোনালী ব্যাংকে কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়টি আলোচনা করব। তবে একটি বিষয় বলে রাখি এখানে, যে আপনার 3 মাস অথবা 6 মাস বা 1 বছরের জন্য অনেকে হচ্ছে এফডিআরটি করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে 3 মাসের জন্য যদি করার পর পরবর্তী 3 মাসে অটোমেটিকলি বা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এটা চলতে থাকবে। ইভেন হচ্ছে আপনি 1 বছরের জন্য করে 6 মাসের মাথায় ভেঙে ফেলতে পারবেন, কিন্তু এই জন্য আপনি কোনো প্রফিট পাবেন না। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি 1 বছরের জন্য করেন সেক্ষেত্রে অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে। এই ছিল এফডিআর এর বিষয়। এবার হচ্ছে কী কী কাগজপত্র নেবেন আপনি। অ্যাকাউন্ট খোলার জন্য কাগজপত্র হচ্ছে যে গ্রাহকের যে নামে যে অ্যাকাউন্টটি আছে সেটা গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টস বা 5টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে। নমিনি যাকে দিবেন, অনেকে হচ্ছে যে নমিনি তার নিয়ে কনফিউশনে থাকেন। নমিনি হচ্ছে যে আপনার বাবা মা অথবা হচ্ছে যে আপনার সন্তান বা যে কারোকে আপনি নমিনি দিতে পারেন। এছাড়া হচ্ছে যে আপনার নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি-5টি ডকুমেন্টসের যে কোনো একটি আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। আর নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে, অবশ্যই সদ্য তোলা। এখানে 2টি বিষয় আমরা বলি। এখানে যে 2টি ছবি দেখেছেন, অনেকে হচ্ছে যে ভোটার আইডি কার্ড থেকে ছবি প্রিন্ট করে নিয়ে যান। এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি একদমই অ্যালাউ হবে না। আপনি বর্তমানে যে পেজ কাটিংয়ের মধ্যে আছেন, আপনার পেজ কাটিং অনুযায়ী বর্তমানে যে ছবি আছে আপনার, সেই ছবিটা অবশ্যই নিয়ে যাবেন। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনার জন্ম নিবন্ধন। যারা জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্টটি করতে চান তাদের ক্ষেত্রে একটু বিষয় লক্ষণীয়, যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। এবং হচ্ছে যে আপনার অনেকগুলো জন্ম নিবন্ধন সেটা হচ্ছে অ্যানালগ সিস্টেমে, মানে পুরনো সিস্টেমে আছে, যারা হাতে লেখা ছিল, সেই জন্ম নিবন্ধনগুলো অবশ্যই অ্যালাউ হবে না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইন চেক করে নেবেন। আরেকটি কাজ করতে হবে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনি যেই জন্ম নিবন্ধনটি যে ইউনিয়ন অথবা পৌরসভার মধ্যে নিয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধনটিকে সত্যায়িত করে নিতে হবে। কারণ যদি আপনি ভোটার আইডি, পাসপোর্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে এগুলো ঝামেলা নেই। তবে যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্টটি করে থাকেন সেক্ষেত্রে মনে রাখতে হবে এইরকম একটি জন্মসনদ নিয়ে অবশ্যই এই জন্মসনদের কর্নারে আপনি একটি ছবি যুক্ত করতে হবে। মানে যেই ব্যক্তির জন্মসনদ তার একটি ছবি যুক্ত করে কর্নারে বসিয়ে দিবেন, এবং হচ্ছে সেখানে আপনার নিকটস্থ যে কাউন্সিলর অথবা হচ্ছে পৌরসভার কাউন্সিলর অথবা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের একটা সত্যায়িত নেবেন, নেওয়ার পর হচ্ছে এটা ব্যাংকে নিয়ে যাবেন। এই ছিল ডকুমেন্টসের বিষয়। তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া যদি আপনারা কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।